বলতো? আর বাকিদের যদি 1-1.5 ঘন্টা লেটও হয়, তারা তো এত জবাবদিহি করে না, তাহলে আমি কেন করব? ওই বাড়ির সবাই আমার থেকে এই এক্সপেকটেশনসটা রাখবে যে আমার জীবনটা একটা খোলা খাতার মতন হবে। সবাই পড়বে, দেখবে, মন্তব্য করবে, আলোচনা করবে, কমেন্ট করবে। আমার খুব অদ্ভুত লাগে জানিস তো মেঘ, এরকম একটা এডুকেটেড ফ্যামিলি। তাতে আর কি, আমাদের মনের মধ্যে অন্ধকারগুলো তো আমরা নিজেরাই লালন করি, আমরাই সেটাকে ছড়িয়ে দিই। আর এই যে ইগো জিনিসটা, এটা একটা মারাত্মক জিনিস, জানিস তো? যখন এই ইগোতে আঘাত হয় তখন শিক্ষা দিয়ে তৈরি করা মুখোশটা না খুলে পড়ে যায়, তখন ওই ভেতরের ফিউডাল আমিটা বেরিয়ে আসে। আর জানিস, আমি সেদিন রাতে ওদের বলিনি আমি কোথায় গেছিলাম। ওরা ভাবছিল যে আমি নাকি আমার কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছি, তার সঙ্গে সময় কাটাতে গেছি। সেটা নিয়ে আমার দিকে বাড়ির প্রত্যেকে নোংরাভাবে আঙুল তুলেছে। ইভেন নীলও ওদের সাথে দাঁড়িয়ে আমাকে সন্দেহ করেছে, একই কথা বলেছে। এসব তুই কি বলছিস মেঘ? রেশমি, ওর মধ্যে না দুটো মানুষ বাস করে, দুটো নীল বাস করে। একজন যে ভালোবাসে, আরেকজন যে ঘেন্না করে, সন্দেহ করে। এতটুকু ইনস্টিগেশনে যে অদ্ভুতভাবে বিষোদ্গার করতে শুরু করে। আর যখন ও নিজের ভুল বুঝতে পারে না, তখন কিভাবে যে আমার কাছে এসে মাপ চায়, বারবার চেয়েছে। কিভাবে যে চায় তখন মাপ, তখন পরে আর নিজেও বিশ্বাস করতে পারে না। আর যেভাবে তখন ও কথা বলে না আমার সঙ্গে, নিজের ইগো একেবারে বিসর্জন দিয়ে আমার কাছে মাপ চায়, আমাকে ভালোবাসে, তখন ওটা ইগনোর করা খুব মুশকিল হয়ে যায়। আর ইগনোরটা করা যায় না, জানিস তো? আমার মনের মধ্যে তো ওর প্রতি একটা ভালোবাসা আছে, সেটাই তখন সবকিছু ভাসিয়ে দেয়। আমি তোকে মাপ করেছি, বারবার করেছি। আবার যখন ও নিচে নেমে যায়, আমাকে সন্দেহ করে, তখন কিভাবে যে আমার দিকে তাকায় আমি ওটা এক্সপ্লেন করতে পারবো না। এই দুটো নীলের মধ্যে দম ছুটছোটা না, আমি আর পারছি না। বাড়িতে সব বলেছিস? মাকে তো জানিস, শুধু দিদিভাইয়ের কথাই বিশ্বাস করে। আর দিদিভাই, বাপই জানে সব। এখন কি করবি ঠিক করেছিস? এখন কি করব জানি না, তবে এইটুকুই ঠিক করেছি যে ওই বাড়িতে আমি আর ফিরব না। ডিভোর্সের দিকে যাবে? সেটা অবশ্যম্ভাবী। নীল ডিভোর্সের কাগজ পাঠাবে বলেছে। আর তোর মাথায় লাগাই বদনাম? মানে কলঙ্ক? সেও কালো আর মেঘও কালো। আমার মাথায় আলাদা করে আর কি কলঙ্ক দেবে? আর এমনিও আমি ওসব বদনাম টদনাম নিয়ে অত বড় না, সত্যিটুকু সঙ্গে নিয়ে লড়ে যাব। আমি জাস্ট চেষ্টা করেছিলাম গিনিকে বাঁচাতে। আর আমি বলেছি বলেই হয়তো নীলের মায়ের জেদ চেপে বসলো যে রূপের সঙ্গেই গিনির বিয়ে দেবে। তাই হোক তাহলে, লেটার ফেস দ্য মিউজিক। ওই বুঝুক ও কি করছে। আমার মনে হয় খুব বেশি দিন লাগবে না রূপকে চিনতে। তোর পার্সোনালিটির এই চেঞ্জটা আমার কিন্তু দারুণ লাগছে জানিস। লড়ে যা মেঘ। আর কে তোর পাশে আছে জানি না, কিন্তু আমি সব সময় তোর পাশে আছি। সেকেন্ড সেমিস্টারে মেঘরায় কি আছে? আমি কেন? হেডের ঘরে আপনাকে ডাকছে। মে আই কাম ইন ম্যাডাম? ভেতরে এসো। বসো। ইটস ওকে ম্যাডাম, আই এম ফাইন। ওকে, বলো তোমার কি বক্তব্য? ম্যাডাম, আমার ওটাই বক্তব্য যেটা আমি চিঠিতে লিখেছি। আমি মিস রায় হব নাকি মিসেস গাঙ্গুলি হব নাকি শুধুই মেঘ হব, সেটা আমার পার্সোনাল চয়েস। আমি এক্সপেক্ট করব এই ইউনিভার্সিটির বাকি স্টুডেন্টদের মতনই আমাকে ট্রিট করা হোক। সেটা নিয়ে তো কারোর কোনো প্রশ্ন বা কিউরিওসিটি থাকতে পারে না, বা সেটা নিয়ে কেউ আমাকে পোকও করতে পারে।
আমার ক্লাসের মৌসুমীকে তো মিস চ্যাটার্জি বলে ডাকা হয় না, বা নবনীতাকে তো মিসেস দত্ত বলে ডাকা হয় না, তাহলে ম্যাডাম আমাকে কেন? ওয়েল মেঘ, আমার একটা রিকোয়েস্ট আছে। তোমাদের দুজনের একটা পার্সোনাল সম্পর্ক আছে, আর সেই সম্পর্কের কারণেই ম্যাডাম আমি এটা এক্সপেক্ট করব এখানে পার্সোনাল আর প্রফেশনাল আলাদা রাখা। আর আপনি যে ব্যক্তিগত সম্পর্কের কথা বলছেন সেটা এখন আর নেই, সেটা পাস্ট ছিল, এটাই এখনকার সত্যি। আর ম্যাডাম কাজেই যে সম্পর্কটা এখন আর নেই সেটার কথা মাথায় রেখে প্লিজ কোনো ডিসিশন নেবেন না। করেছো, আলবাত করেছো। কেমন চমৎকার সকলকে সবটা জানিয়ে দিলে তুমি ঢাকঢোল পিটিয়ে, জানিয়ে দিলে যে আমাদের ডিভোর্স হতে চলেছে। কি যেন বললে কথাটা? হ্যাঁ, আপনি যে পার্সোনাল সম্পর্কের কথা বলছেন সেটা না ছিল, পাস্ট টেন্স, এখন আর নেই। আমি ঢাকঢোল পিটিয়েছি সেটা তো আমার মনে হয়, আমার কিছু বলারও তো অপেক্ষা থাকে না। আজকে আপনি ক্লাসে যেটা করেছেন বা ঘটিয়েছেন তাতে তো কারোরই কিছু বোঝার বাকি নেই। খুব তাড়া না তোমার? খুব তাড়া, এই সম্পর্কটা শেষ করে দিতে প্রচন্ড তাড়া তোমার। একদম ঠিক বলেছেন স্যার, কোথাও কিছু পচে গেলে আমাদের পচে যাওয়া জায়গাটা কেটে বাদ দিতে হয়, সেটা সবজি হোক বা ফল হোক, সেটার ভালো জায়গাটা বাঁচাতে আমাদের পচে যাওয়া জায়গাটা আগেই কেটে বাদ দিতে হয়। মানুষের শরীরের ক্ষেত্রেও তাই, সেটা যদি পচে যায় বা গ্যাংগ্রিন হয়ে যায় তখন সেটাও কেটে বাদ দিতে হয়। এই সম্পর্কের ক্ষেত্রেও তাই হয়েছে, সম্পর্কটা পচে গেছে, তাই সেটা কেটে বাদ দেবে। আর আমাদের সম্পর্কটা এতটাই পচেছে যে শুধু আমাদের কেন, বাকি চারপাশের মানুষদের জীবনও স্বাভাবিক থাকতে দিচ্ছে, তাই সেটা কেটে বাদ দেওয়াই ভালো। দারুণ দারুণ মেঘ, দারুণ। ভাষার উপর এই দখলটা তোমার দারুণ। আমার জোরে জোরে হাততালি দিতে ইচ্ছে করছে। এত ভালোভাবে কথা বলতে আমিও বলতে পারবো না। এত তারা কিসের মেঘ? এর মধ্যে কাউকে পেয়ে গেছো নাকি? তার জন্য তো একটা প্রি কন্ডিশন আছে নীল, সেটা তো তুমি করবে বলেছিলে, আর কাল তো প্রমিসও করলে যে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেবে। আমি কিন্তু অপেক্ষা করছি, আই হোপ তাড়াতাড়ি পাঠাবে। এই সম্পর্ক থেকে মুক্তি পেতে যখন তোমার এত ইচ্ছে, তখন এই ইউনিভার্সিটি ছেড়ে চলে যাও। কেন? তাতে সম্পর্ক থেকে মুক্তির কি সুবিধা হবে? তুমি অন্য কোথাও অ্যাডমিশন নিয়ে নাও, এই ইউনিভার্সিটিতে তোমাকে আর আসতে হবে না। কেন আমার ইউনিভার্সিটি ছেড়ে যাওয়ার কথা আসছে কেন? খুব সিম্পল মেঘ, তুমি এখানে থাকলে আমাদের দেখা হবে ডেইলি, যেটা তোমার কথায় পছন্দ বাড়াবে। কথাটা তো আমিও বলতে পারি যে তুমি ইউনিভার্সিটি ছেড়ে চলে যাও, কিন্তু বলবো না, কারণ ওই তফাৎটাই তোমাকে আর আমাকে আলাদা করে দেওয়া কিন্তু অন্যায়। আমি তো কথাটা বলবোই না, কারণ বললে তুমি মানবেও না। তোমাকে অফলেট দেখে না দারুণ লাগছে মেঘ, অনেক উন্নতি হয়েছে তোমার। একেবারে চোখে চোখ রেখে তর্ক করতে শিখে গেছো। আমি তর্ক করছি না, আমি শুধু নিজের কাছে নিজে একটা প্রমিস করেছি যে আর চুপ করে অন্যায় সহ্য করব, অনেক হয়ে গেছে, নিজেকে আর টেকেন ফর গ্রান্টেড হতে দেব না। শুধু তর্ক নয়, কালকে কাকিমণিকে হুমকি দিয়ে আজ আমার নামে কমপ্লেন করলে। কাকিমণি কাল একটা বিরাট অন্যায় করতে যাচ্ছিল নি, আমার মনে হয় সেটা তুমিও সাপোর্ট করতে না, আর কমপ্লেনের কথা বলছো। আমি তো শুধু এটাই প্রমিস করেছি যে আমি আর নিজেকে অন্য কারোর কাছে টেকেন ফর গ্রান্টেড হতে দেব, তাতে তো তোমারই ভালো হয়, কারণ তুমি তো চাইতে যে আমি যেন চুপ করে অন্যায় সহ্য না করি। আমাকে ভোকাল হতে তো তুমিই শেখাতে, তাই না? অ্যাপোলোজাইজ? আমরা সকলে ওই রূপঙ্করের কাছে গিয়ে অ্যাপোলজি চাইবো? আচ্ছা গিনি, তুমি আমাদের সকলের তরফ থেকে ওই রূপঙ্করের কাছে গিয়ে বলে আসতে পারলে কি করে যে আমরা সবাই ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো? মা, দাদা, বৌদি,
আমরা সকলে ওই ছেলেটার কাছে গিয়ে ক্ষমা চাইবো? আচ্ছা শোন, তুমি এই কথাটাকে এত আক্ষরিকভাবে নিচ্ছই বা কেন? আমি তো বলবো যেটা করেছে সেটা যথেষ্ট বুদ্ধিমানের কাজ করেছে। দেখো, রূপের সেদিন আমাদের বাড়িতে একটা আনইজিনেস তৈরি হয়েছে, সেটাকে তো তুমি অস্বীকার করতে পারবে না। ছেলেটা যথেষ্ট এম্বারেসড হয়েছে, অপমানিত হয়েছে। এখন আমরা যদি ওকে বাড়িতে ডেকে ক্ষমা চেয়ে নিই, তাতে ভুলটা কোথায়? কিছু একটা করা মানে কি বড় বৌমা? বাড়ি শুদ্ধ সবাই গলবস্ত্র হয়ে তার পা ধুয়ে মাপ চাওয়া কেন? হঠাৎ করে বাড়ি শুদ্ধ সবাই মিলে তার কাছে মাথা নোয়াতে যাবে কেন? গিনি, দেখ, তুই যদি অ্যাপোলোজাইজ করতে চাস তো সেটা কর না, তোকে তো কেউ কিছু বলছে না, কিন্তু সবার ঠেকা তো তোকে কেউ দেয়নি। লাল, তুমি চুপ করো। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তো সেদিন তো মেঘের কারণে আমরা এই বাড়ির সবাই অনেক ছোট হয়েছি মা। সেখানে যদি ক্ষমা চাওয়া হয়, তাতে ভুলটা কোথায়? বড় বৌমা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। এই গোটা ব্যাপারটা নিয়ে তুমি যা করছো তা একেবারেই ঠিক করছো না। হয়তো মেঘের প্রতি রাগ বিদ্বেষ থেকে তুমি কিন্তু গিনির সর্বনাশই করছো। আজ বুঝতে পারছো না, যখন বুঝবে তখন তো অনেক দেরি হয়ে যাবে। মা, গিনি আমার মেয়ের মতন, আমি তার সর্বনাশ করব? আমার তো তাই মনে হয়। দিদি ভাই, তোমাকে একটা কথা বলি। তুমি যে বলেছো বাড়ির সকলে মিলে ওর কাছে ক্ষমা চাইবে, সেটা কিন্তু ভুল দিদি ভাই। ওর কাছে সেটা জানিয়ে দিও, তা না হলে তোমার বন্ধু এখানে আসলে আমি তাকে জানিয়ে দেব। গোটা দুনিয়া তাকে তুলসী পাতাটি ভাবলেও তোমার এই ঠাম্মি কিন্তু তা ভাবেনি। সে মেয়েকেই বিশ্বাস করেছে। মা, কি বলছো কি তুমি? হ্যাঁ দেখো, তুমি এইভাবে বললে তো সবকিছু আরো খারাপ হয়ে যাবে। তাতে বোধ করি। আর এটা তো ঠিক যে রিলেশনশিপটাকে একটু ঠিক করে নেবার দরকার রয়েছে। বলো, দরকার কি না? আরে যে ছোট, তুই কিছু বল। তুই চুপ করে রয়েছিস কেন? তুই তো গিনির মা, তোর মতামতের দাম এখানে অনেক বেশি আমার থেকে। দিদিভাই, এই সমস্ত তুমি কি বলছো বলো? না, আমি মানছি যে আমি গিনির মা, কিন্তু গিনির ভালো মন্দ এগুলো আমার থেকে তুমি ভালো বোঝো, তাই না? আমার কিন্তু একটা কথা খুব মনে হচ্ছে, তোমাদের মধ্যে কে মেঘকে বিশ্বাস করো আর কে বিশ্বাস করো না সেটা আমি ঠিক জানি না, কিন্তু আমার নিজের মেঘকে অবিশ্বাস করার মতো কোনো কারণ এখনো খুঁজে পাইনি। খুঁজে পাওনি? এই এত কিছু ঘটার পরেও তুমি কিছু খুঁজে পাওনি? তাহলে বলো তো, আর কি ঘটালে তুমি খুঁজে পাবে? যে ঘটনাটাকে তুমি এত কিছু বলছো সেটা নিয়ে আমার মনে তো সংশয় থাকতেই পারে, তাই না? হ্যাঁ, আমার মনে সংশয় আছে, কারণ মেঘ ইজ এ রেসপন্সিবল গার্ল, শি ইজ ভেরি অনেস্ট গার্ল। কি মুশকিল, মেঘ কেমন মেয়ে সেটা নিয়ে তো এখানে আলোচনা হচ্ছে না। জেঠিমণি, তুমি হয়তো আমাকে আবার থামিয়ে দেবে, কিন্তু মেঘের কথা ডিরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি তো সকল আলোচনার মধ্যেই রয়েছে। সবার ব্যাক অফ দ্য মাইন্ডে ওর কথাই রয়েছে। আমার মনে হয় যা ঘটেছে সেটা নিয়ে আমাদের বোধহয় আরেকটু তলিয়ে ভাবার দরকার আছে। গিনি, আমার কথাগুলো তোমাকে হয়তো ইমোশনালি হার্ট করছে, কিন্তু প্রশ্নটা যখন সারা জীবনের, তখন আমাদের একটু সাবধান হওয়া দরকার। তোমার অভিভাবক হিসেবে আমি অন্তত। ফাইন, তাহলে কি করতে চাও তুমি সেটা বলো। আরে এসো।
আমি আসলে ফিরছিলাম, তখন ওকে আমাদের এই বাড়ির রাস্তাতেই দেখলাম, তাই গাড়িতে তুলে নিলাম। খুব ঠিক করেছিস, একদম ঠিক। মানে আসলে আমার এই ক্যাবটা খারাপ হয়ে গেছিল তো তাই। ময়ূরী, তুমি এত কিন্তু কিন্তু করছো কেন? তোমাকে বলেছি না তুমি এই বাড়িটাকে একদম নিজের বাড়ি মনে করবে। অনেস্টলি স্পিকিং, দরজা খুলে না আমার সেই দাদা ভাইয়ের বিয়ের আগের দিনগুলোর কথা মনে পড়ে গেল। ময়ূরীদি যখন দাদা ভাইয়ের সাথে আসতো। ওটা কি তুমি নিজেকে কি ভাবো? তুমি নিজেকে তুমি সৌরনীল গাঙ্গুলিকে জব্দ করবে? কোনো ইন্টেনশন নেই সেরকম। সৌরনীল গাঙ্গুলির সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তাই তাকে নিয়ে আমি এসব কেন ভাবব? তাই সে জব্দ হলো নাকি কাউকে জব্দ করলো, কোনোটাতেই আমার কোনো ইন্টারেস্ট নেই, যতক্ষণ না সে আমার কোনো কিছু সামনে এসে পড়ছে। তুমি কি বড্ড বাড়াবাড়ি করছো? আমি ফোনটা রাখছি, হ্যাঁ, আমার কাজ আছে। তুমি কমপ্লেনটা করলে কেন? কেন নীল? সেটা তো ওই কমপ্লেন লেটারেই লেখা ছিল, তুমি তো সেটা পড়েওছো। তোমার কি মনে হয় মেঘ, হ্যাঁ, এই ইউনিভার্সিটিতে থেকে তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে ভালো কিছু করতে পারবে, পাস করতে পারবে তুমি? হ্যাঁ নীল, আমাকে এটা বিশ্বাস করাতে বাধ্য করো না যে তুমি এতটা রিভেঞ্জফুল হয়ে এই লেভেলে নিচে নামতে পারো। আর যদি নামো তাহলে তোমারও বিপদ আছে। নীল, আজকাল কথায় কথায় বড় হুমকি দাও দেখছি তো। উল্টো দিক থেকেও তো হুমকিই আসছে নীল। ইউনিভার্সিটি ছেড়ে দেওয়ার একটা প্রচ্ছন্ন হুমকি। আগে এই হুমকির উত্তরে মেঘ চুপ করে থাকতো, কিন্তু মুশকিলটা হয়েছে ওই যে মেঘ নিজের কাছে নিজে প্রমিস করেছে সে আর কোনো কিছু চুপ করে সহ্য করবে না। তাই হুমকির উত্তর তো আমাকে দিতেই হচ্ছে। আমার গোটা পার্সোনালিটিটা তুমি চেঞ্জ করে দিয়েছো নীল। গত কয়েকদিনে আমি যতটা চেঁচিয়েছি আমার মনে পড়ছে না তার 1% আমি গত 10 বছরে চেঁচিয়েছি। যাই হোক, আশা করি তুমি আমাকে আর ডিস্টার্ব করবে বা এই কনভারসেশনের কোনো ক্যারি ফরওয়ার্ড পার্ট আমাকে কাল ক্লাসে ফেস করতে হবে না। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ঠাকুর। কন্ট্রোল সৌরনীল, কন্ট্রোল, কন্ট্রোল ইয়োরসেলফ। তুমি যা যা করছো সব ভুল করছো সৌরনীল। কাম ডাউন, কন্ট্রোল। ময়ূরীদি, তুমি এখনো ঠাম্মি জেঠুমনির স্ট্যান্ডটা দেখেছো? এখনো কিরকম ভাবছে? ওসব ভেবো না, ও সব ঠিক হয়ে যাবে। আর একদিনে কি সবকিছু ঠিক হয়ে যায়? হ্যাঁ, একটু একটু করে হবে। আর একদিনে ঠিক হয়ে গেলে হবে কি করে? না তুমি ভেবে দেখো না, তুমি বাড়ি এসে বললে আমি বিয়ে করব, পরের দিন প্যান্ডেল বসে গেল, তাতে তো কোনো গল্প নেই, ড্রামা নেই। আমার বেশি গল্পে কাজ নেই বাবা। কিরে তর সইছে না? আমি কি অন দ্য ওয়ে অফ বিকামিং আ মাসি নাকি? খুব বাড়াবাড়ি না তো? খুব বাড়াবাড়ি। হ্যাঁ, এই মহিলা শোনো না, বলছি যে একদিন তুমি, আমি, মিনি আর রূপ আড্ডা দেবো। বাইরে যাবো, কোথায় প্ল্যান করি? ভগবান, এই তোর রায়চকের প্ল্যানটা শেষে আমাদের নিয়ে হবে? রূপ কিন্তু বেচারা গিয়ে ঝাঁপ মারবে নদীতে। সব সময় খালি বাজে বাজে কথা না, সব সময়। হ্যাঁ, সব সময়। এবার আমাকে এখান থেকে উঠতে হবে। লাল আর কাকামণি তো বেরোলো,
আমাকে এরা নিশ্চয়ই একা একা যেতে দেবে না এখন। কাজেই এখন বেরোলে নীল আমাকে পৌঁছে আসবে। দ্যাট উইল বি নাইস। হবে কে কোথায় বেরোবে? সে কি তুমি আজ থাকবে না আমাদের এখানে? এত রাত্রে আবার কোথায় যাবে? জেঠিমণি, আজ রাতে আমি এখানে থাকতে পারবো না, আমাকে বাড়ি যেতেই হবে। কেন? যা সব হয়েছে, তারপর বাড়িতে এমনি সবাই খুব টেনশনে আছে। আমি আজ রাতে বাড়ি না ফিরলে মা খুব ডিস্টার্বড ফিল করবে। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তাহলে তুমি আজকে যাও, কি আর বলবো। ও মা, বলছি তোমাকে একটা কথা বলবো। বল। এই ময়ূরীদি, তুমি কিন্তু মারবে না আমাকে। কি এমন কথা রে যে মার খেতে হবে? মা, আজ যখন দরজাটা খুললাম ময়ূরীদি আসার সময়, দাদা ভাইয়ের পাশে ময়ূরীদিকে দেখে যেন আমি কিছুক্ষণের জন্য স্ট্যাচু হয়ে গেছিলাম। জানো, মনে হলো একটা স্বপ্ন সত্যি হয়ে গেছে। এতদিন যেন আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম। এই দাদা ভাইয়ের সাথে মেঘের বিয়েটা এটসেট্রা, এগুলো একটা দুঃস্বপ্ন যেটা কেটে গেছে। আর এটা সত্যি, এটা ট্রুথ। মা, এটাকে সত্যি করে দাও। দাদা ভাইয়ের তো ভালো হবে, বলো। তোরা কি ভাবছিস? আমার সে কথাটা মনে হয়নি। কিন্তু মানুষ কি চায় আর কি পায়। জেঠিমণি, এসব কথা থাক না, আমাকে সত্যিই বেরোতে হবে। আর ওই অ্যাপ ক্যাবও বুক করতে হবে। না না, অ্যাপ ক্যাব আবার কি? নীল গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবে। মা, না 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 জেঠিমণি, এটা আমি একদমই করতে পারবো না। নীলকে ডিস্টার্ব করা ঠিক হবে না। মা, আই লাভ ইউ। ময়ূরীদি একদম চুপ। দাদা ভাই যাবে, তোমাকে নামিয়ে দিয়ে আসবে। এত রাতে কোথাও ক্যাব পাবে না তুমি। কি রে মা? কি করে বুঝলে? মায়ের হাতের ছোঁয়া বুঝতে পারবো না? তা কি করে বোঝো মায়ের হাতের ছোঁয়া? এমন দরদ আর কার হাতে আছে বল? আচ্ছা মেঘ, আমার যদি কোনোদিন হঠাৎ করে এই হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যায়, তুই কি করবি তুই জানিস? ভাবি, আমার ভাল লাগে না, আমি গেলাম। দাঁড়া 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 দাঁড়া, বস। রাগ করছিস কেন? না না, সত্যি যদি এরকম কোনোদিন ঘটে, তুই কি করবি তুই জানিস? হাতটা দে, দিয়ে না, হাতটা না এখানে ছুঁয়ে দিবি, দেখবি ধুকফুক 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 করতে শুরু করেছে। আরে এই দেখো, ঠোঁট ফোলাচ্ছে মেয়ে। কাঁদছিস কেন? আরে তো মহা ছিঁচকাঁদুনে হয়েছিস তুই। না এমনি, ছেলেটা ফেরেনি এখনো। বাবা, তাই জন্য তুমি জেগে বসে আছো? ও তো কত সময় দেরি করে বাড়ি ফেরে। আর ওর কাছে চাবি থাকে তো, ও যখন ইচ্ছে ফিরবে। ওর বাড়িতে ঢুকতে তো কোনো অসুবিধা হবে না। না সে নেই জানি, চিন্তা হচ্ছিল আগের রাতে ওইভাবে ফিরলো, তারপর আজকে। না, কালকে ও ড্রিঙ্ক করাটা খুবই স্বাভাবিক ছিল ত্রিদীপ। ওর উপর দিয়ে যা গেছে সেটা আমাদের পক্ষে বোঝা অসম্ভব। তুমি যাও, আমি আর এই 3টে পাতা পড়েই যাচ্ছি। ত্রিদীপ, আমি তোমাকে কত বছর চিনি? হঠাৎ বলোই না, দেখি তোমার কতটা মনে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো তো আমাদের কত বছর হলো বিয়ে হয়েছে? এই রে, এ তো কঠিন প্রশ্ন, এটা কিন্তু সিলেবাসের বাইরে। ভাবো ভাবো, আমার কিন্তু শুধু তারিখ নয়, আমাদের কটার লগ্নে বিয়ে হয়েছিল তাও আমার মনে আছে। তাই ব্যস্ততায় আমার এসব মনে থাকে না, এই অজুহাত কিন্তু আমার কাছে খাটবে না। হ্যাঁ, আমি মনে রাখতে চাই কিনা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। এই বছর আমাদের 35 বছরের অ্যানিভার্সারি হলো না? 35 বছরের অ্যানিভার্সারি, তার আগে 3 বছরে আমাদের সম্পর্ক। দ্যাট মিন্স 38 ইয়ার্স। 38 ইয়ার্স। ওকে, এনিওয়ে, আচ্ছা এইটা মানবে তো যে আমি তোমাকে একেবারে আক্ষরিক অর্থে
হাড়ে হাড়ে চিনি। 38 বছর ইজ লং এনাফ ত্রিদীপ একটা মানুষকে বোঝার জন্য। হ্যাঁ, তা তুমি চেনো, অস্বীকার করবো না। অন্তর্দর্শনের দরকার। তোমার সবকটা যুক্তি কিন্তু মেঘকে একটা ভিলেনের জায়গায় রেখে ভাবা। মেঘ কিন্তু সেরকম নয়। মেঘ ইজ নট দ্যাট কাইন্ড অফ এ পার্সন। মানুষ তোমার থেকে আমি অনেক ভালো চিনি ত্রিদীপ, এটা তুমি জানো। তাই হসপিটালের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট আমি করি, সমস্ত ইন্টারভিউ আমি নিই। তুমি মানুষ ভালো চেনো, আর আমিও তোমাকে ভালো চিনি মীনাক্ষী। 38 বছর ধরে তুমি যেমন আমাকে চিনেছ আউট অ্যান্ড আউট, আমিও তোমাকে চিনেছি মীনাক্ষী। তোমার একটাই সমস্যা আছে মীনাক্ষী, সেটা হচ্ছে তোমার ইগো। মেঘ তোমার ইগোতে ধাক্কা দিয়েছিল, আর যে ঘটনাটায় তোমার ইগো ধাক্কা খেয়েছিল সেই ঘটনাটা মেঘ ঘটায়নি। আমি শিওর, আমার মনে হয় ওই বিয়ের আসরে কিংবা তার আগে নীল যদি তোমাকে পুরো ব্যাপারটা বলতো, আমাদের কাউকে কিছু না বললেও অন্তত তোমাকে যদি বলতো, আমার মনে হয় তুমি ব্যাপারটা অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারতে। কিন্তু সেটা হলো না। তোমার অনুমতি ছাড়াই মেঘ এই বাড়ির বউ হয়ে গেল। তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারলে না, করার চেষ্টাও করলে না। তুমি আমাকে অ্যাকিউজ করছো ত্রিদীপ, আর মোস্ট আনপ্রফেশনালি করছো। আমরা কোনো পেশেন্ট নিয়ে আলোচনা করছি না তো মীনাক্ষী, কোনো অপারেশন প্রসিডিওর নিয়ে নয়। আমরা তো কোনো প্রফেশনাল আলোচনা করছি না এখানে। আমরা মানুষের জীবন নিয়ে কথা বলছি। গিনির জীবনে তুমি একটা খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছ মীনাক্ষী। তুমি জানো, ভাস্কর বলো বা সেজুতি বলো, ওরা তোমার সাংঘাতিক পার্সোনালিটির সামনে হয়তো কিছু বলে উঠতে পারছে না। তুমি যেটা বলছো সেটা ওরা মেনে নিচ্ছে, কারণ ওরা জানে যে এই বাড়ির সব বড় ডিসিশন তুমি নাও। ঠিক সেই জন্যেই তোমার আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। তুমি তাদের হয়ে ডিসিশন নিচ্ছ, তাদের ভরসার মান তোমাকে রাখতে হবে। একটা ছোট মেয়ের সারা জীবনের ডিসিশন তুমি নিচ্ছ। তোমার ইগো যাতে তোমার থট প্রসেসকে লিড না করে, সেই সতর্ক তো তোমার হওয়ার প্রয়োজন, তাই না? আর আমার মনে হচ্ছে তুমি সেই সতর্ক নও। ডিসিশন মেকিং ইজ এন আর্ট ত্রিদীপ, সেখানে পার্সোনাল প্রফেশনাল এসব কিছু হয় না। ওটিতে দাঁড়িয়ে মানুষের জীবন নিয়ে আমাকে স্প্লিট সেকেন্ডে ডিসিশন নিতে হয় ত্রিদীপ। এমন একটা সময় আসে যখন হয়তো পেশেন্টের ওপিনিয়ন দেবার মতন কোনো অবস্থা নেই। সে তখন অজ্ঞান অচৈতন্য হয়ে আমার সামনে শুয়ে রয়েছে। অপারেশন শুরুর পরে আমরা অনেক কিছু বুঝতে পারি অনেক সময়, যেটা হয়তো আগে টেস্টে বোঝা যায়নি। তখন তো স্প্লিট সেকেন্ডে আমাকে ডিসিশন নিতে হবে তাকে বাঁচানোর জন্যে। আর সেই ডিসিশনটা নিতে পারি বলেই, উইথ অল ডিউ রেসপেক্ট টু মাই মডেস্ট, আমি এখনো ওয়ান অফ দ্য বেস্ট সার্জন অফ দ্য সিটি। ডিসিশন যে নিতে পারে ত্রিদীপ, সে জীবনের সব ক্ষেত্রেই ডিসিশন নিতে পারে। সেখানে পার্সোনাল প্রফেশনাল এসব কিছু হয় না। আর তোমার মতন মানুষ যাদের দেখে মনে হয় যে সংসারে কোনো ডিসিশন নিতে পারে না, তারা আসলে ডিসাইড করে নেয় যে ডিসিশন নেব না। আমি জানি ত্রিদীপ, ট্রাস্ট মি, আমি যে ডিসিশনটা নেব সেটাতে গিনির ভালোই হবে। আমি বলবো আরো ভাবো। ওটিতে কখনো ভুল সিদ্ধান্ত হয়নি তেমন তো না। তোমার ক্যারিয়ারে 1% বা 0.5% হলেও হয়েছে। আমার মনে হচ্ছে এই ক্ষেত্রেও সেরকমই কিছু হচ্ছে। মীনাক্ষী, তোমার ভুল সিদ্ধান্তের কারণে যদি ভাস্কর আর সেনজ্যোতির মেয়ের কোনো সর্বনাশ হয়, তুমি তাদের সামনে দাঁড়াতে পারবে তো? ভাবার সময় আছে যখন, কারণও আছে যখন, তখন আরেকটু ভাবো না।
দেখ, এটা ভেবেই যদি তুই আনন্দ পাস তাহলে পা, আমার কিছু বল না। আর তাছাড়া আমি ওই ইউনিভার্সিটিতে পড়বো কি পড়বো না সেটা নিয়ে তোর এত কিসের ইন্টারেস্ট সেটাও তো বুঝতে পারছি না। বাট দ্য থিং স্ট্যান্ডস, আমি আমার জমি অনেক ছেড়েছি। আচ্ছা, আর বাই দ্য ওয়ে, আগের দিন নীলও আমাকে বলছিল ইউনিভার্সিটি ছেড়ে দেওয়ার কথা, আজকে তুইও বলছিস। তোদের দুজনের গলার সুরটা একরকম কেন লাগছে বলতো? আরে বাবা মেঘ, আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম রে সব। ভালো? কিন্তু দেখ, তুই ক্ষান্ত দেবে, গত কয়েক মাসে তুই আমার অনেক ভালো করেছিস আর করিস। কি হলো মেঘ, দিদির সাথে এভাবে কথা বলছো কেন তুমি? মা ছেড়ে দাও না, তুমি আর ওকে বকাবকি করো না। ও এমনিতেই মেন্টালি একটা ভালনারেবল স্টেটে আছে, যা মিসহ্যাপ হয়েছে, তুমি তারপরে আর ওকে বকাবকি না না, তোর সাথে এভাবে কথা বলছে কেন জানতে হবে তো।